আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমাদের তো ফিজিক্স এক্সামটা গেল। তো আমরা সিকিউ সলভ হচ্ছে আপলোড করেছি, এখন হচ্ছে এমসিকিউ সলভটা মানে দেখাচ্ছি। দেখো এখানে ফার্স্টে দেখো এখানে বলা আছে কি, প্রান্তিক বেগ প্রাপ্তির জন্য দায়ী বল কোনটি। তো এটার হচ্ছে এখানে ব্যাখ্যা দেওয়া আছে যে কোনো বস্তু যখন সান্দ্র প্রবাহীর তরল তরল বা বায়বীয় ভেতর দিয়ে পড়তে থাকে, তখন বস্তুর বেগ বৃদ্ধির সাথে সাথে সান্দ্র বল বা ভিসকোস ফোর্স বা ঊর্ধ্বমুখী বাধাও কিন্তু তত বৃদ্ধি পেতে থাকে। এক পর্যায়ে বস্তুর কার্যকর ওজন এবং সান্দ্র বল সমান হয়ে যায়, তখন বস্তুর লব্ধি বল শূন্য হয়। মানে কার্যকর বল আর সান্দ্র বল যখন সমান হয়ে যাবে তখনই তো বস্তুর লব্ধি বলটা শূন্য হয়ে যায়, এবং বস্তুটি যে সমবেগে পড়তে থাকে তাকেই কি আমরা প্রান্তিক বেগ বলতে পারি। ঠিক আছে, তাইলে এটার অ্যান্সার কি, প্রান্তিক বেগের জন্য দায়ী বল কি, এটা কিন্তু হবে সান্দ্র বল, যেহেতু এটা সান্দ্র বলের সাথে রিলেটেড। এটার অ্যান্সার হবে সান্দ্র বল। 2 নাম্বারটা বলছে কি, দেখো 2 নাম্বারটা বলছে যে একটি নিখুঁত নমনীয় বস্তুর ইয়ং এর গুণাঙ্ক কত। এটা সবাই আশা করি পারার কথা, যে এটা নিখুঁত মানে পারফেক্টলি ফ্লেক্সিবল বস্তু বলতে এমন একটি বস্তুকে বোঝায় যার আকার বা দৈর্ঘ্য পরিবর্তন করতে কোনো বাধা বা প্রতিরোধ সৃষ্টি হয় না। অর্থাৎ এর ক্ষেত্রে পীড়ন বা স্ট্রেস এটা কি হয়, শূন্য হয়। যেহেতু ইয়ং এর গুণাঙ্ক ওয়াই ইজ ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি, তাই পীড়ন শূন্য হয়, ওয়াইও কি হবে, শূন্য হবে। এটা আশা করি সবাই পারছো। এই কোশ্চেন গুলো ইজি ছিল, কিন্তু আজকে হচ্ছে একটা বিষয় কি, যে আমাদের সিকিউ পার্ট যেটা করছে এটা আর কি খুবই একটা বাজে কোশ্চেন ছিল। প্রথম কথা হচ্ছে অল বোর্ডে এবার এক্সাম হয়েছে, তো সেই তুলনায় আসলে খুব বাজে একটা প্রশ্ন করছে, এবং ওখানে অনেক কিছু ভুলও ছিল। ও যেমন হচ্ছে আমি একটা সিকিউ, ওটা হচ্ছে তোমাদের একটু দেখাই, তাইলে এখানে একটা, এখানে এক্সট্রা পেজ অ্যাড করি। যেমন যেই সিকিউটা নিয়ে হচ্ছে সবার আর কি কমন একটা মিস্টেক, এই যে 7 নম্বরটা, ঠিক আছে, এই 7 নম্বরটা আমি একটু দেখাই। দেখো এটা আনলাম। সরি, আমি সিকিউর ভিতরে সিকিউর দেখাইতে আসি, তো এটা একটু মানে কনফিউশনটা ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে দেখো এইখানে আমাদের যে 7 নম্বর প্রশ্নটা, একটা বিষয় নোটিস করো, একটা 5 কেজি ভরের বস্তু দেওয়া আছে, এখানে তোমার থিটা 1 এর মান কত দেওয়া আছে, থিটা 1 এর মান 25 ডিগ্রি দেওয়া আছে। চাইছে কি, বলছে যে উদ্দীপকে বস্তুটি ওয়ে বরাবর গতিশীল, ওয়ে বরাবর গতিশীল করতে থিটা 2 এর মান নির্ণয় করো। এখন আমার কথা হচ্ছে ওয়ে বরাবর, আচ্ছা ঠিক আছে, তাইলে বুঝলাম যে ওরা থিটা 1 এর মান 25 ডিগ্রি দিছে। তো আমাদের এখানে এফ 1 এর মান কত, এফ 1 এর মান কিন্তু আছে যে 260 আই ক্যাপ প্লাস 190, মানে হচ্ছে 190 জে ক্যাপ। ঠিক আছে, এখন এটা এফ 1, আমরা এফ 2 মানটা লিখি, এফ 2 ফ্যাক্টরটা, এফ 2 মান হচ্ছে 210 আই ক্যাপ, 210 আই ক্যাপ প্লাস 120 জে ক্যাপ। এটা হচ্ছে নিউটন, এইটাও নিউটন। দেখো ভুলটা কোন জায়গায়, আমরা তো দুটি ভেক্টর ডট গুণের সূত্র জানি যে দুটি ভেক্টর গুণফল করলে এ ডট বি, এটা যদি আলফা বলি তাহলে আলফা ইকুয়াল টু, ধরো একবার যদি বলি মানে কজ আলফা ইকুয়াল টু ধরো এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান, এটা তো সবাই পারো। তো আমরা যদি এই এফ 1 আর এফ 2, এই যে এখানে আছে এফ 1 আর এখানে আছে এফ 2, এই এফ 1 আর এফ 2 যদি আমরা ডট গুণ ফলে একবারে লিখি, যে আশা করি সবাই বুঝবা, যে কজ আলফা ইকুয়াল টু ধরো এফ 1 ইন্টু এফ 2, এটা কি ডট গুণ করেছি, নিচে কি হবে এফ 1 এর মান ইন্টু এফ 2 এর মান। তো আমাদের কি করতে হবে, এখানে এই যে 260 ইন্টু 10 প্লাস, তারপর যে ক্যাপের গুলো যদি করি 190
ইন্টু 120, এটা করলাম। ঠিক আছে, এবার হচ্ছে এফ ওয়ান আর এফ টুর মান হচ্ছে ডিরেক্ট রুট ওভার, মানে এখানে ডিরেক্ট রুট হবে 260 স্কোয়ার প্লাস 190 স্কোয়ার ইন্টু পরের ভেক্টরের মান হচ্ছে 210 স্কোয়ার প্লাস 120 স্কোয়ার, এ ডট বি ডিভাইড বাই এই দুইটার হচ্ছে মান। এখন এইটা আমরা একবারে যদি কজ ইনভার্স করি, আলফা ইকুয়াল টু কজ ইনভার্স, ধরো এই যে ব্র্যাকেটের ভিতর যে মানটা আসে, এটা ইনপুট দিলে আমাদের আসে 6.42 ডিগ্রি। কত আসলো? 6.42 ডিগ্রি। এখন বলো, টোটাল আলফার মানটা আমাদের আসে 6.42 ডিগ্রি, কিন্তু থিটা ওয়ানের মানই তো দেওয়া হচ্ছে 25 ডিগ্রি, তাহলে এটা তো কোনোভাবেই পসিবল না। তাহলে প্রশ্নে কিন্তু বড় এক ধরনের মিস্টেক আছে। আরও একটা মিস্টেক আছে, এই যে F2 দেওয়া, F2 ভেক্টরটা দেওয়া আছে 210 আই ক্যাপ প্লাস 120 জে ক্যাপ। এখন একটা বিষয় কি দেখো, এখানে তো এটা তো মাইনাস, নিচে না এক্স অক্ষের তো নিচে, এটা তো -F2, তাইলে এইটা আমার দিছে কত, এখানে কিন্তু দিছে +120, তো +120 দিলে তো আমার এটা উপরে হওয়ার কথা, মানে এটা তো প্রথম চতুর্ভাগে হওয়ার কথা, কিন্তু এটা আছে কত, এটা আছে তো তোমার হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট যদি হিসাব করি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, কিন্তু আছে তো চতুর্থ, তাহলে চতুর্থ চতুর্ভাগে উনি যেহেতু এটা দিল, তাহলে এখানটা মাইনাস হওয়ার কথা ছিল না, ধরো 210 আই ক্যাপ -120 জে ক্যাপ, এটা যেহেতু চতুর্থ চতুর্ভাগে, তো সেই অনুযায়ী এটা হইলো না। আবার এখানে থিটা ওয়ানের মান 25 ডিগ্রি, আবার থিটা ওভারঅল আমার আলফার মান আসলো 6.42 ডিগ্রি, তাইলে তো এটা বড় ধরনের একটা মিস্টেক। তো যেহেতু একটা বিষয় হচ্ছে কি, ধরো খাতায় তো তুমি আর কোশ্চেন ভুল প্রমাণ করলে তোমার স্যাররা মার্ক দিবে না, খাতায় হচ্ছে তোমার যা দেওয়া আছে ওইটা দিয়েই তুমি যতটুকু করতে পারো ওটার উপরে কিন্তু তোমার পার্সিয়াল স্যাররা দিবে। তো ভুল দেখে যে তুমি সলভ করবে না এমন তো না। তো আমি দেখো আমার সিকিউ সলভে আছে, ওখানে আমি কি করছি, ওখানে এই যে থিটা ওয়ানের মান 25 ডিগ্রি দেওয়া আছে এবং এফ ওয়ানের মান আমরা কিন্তু ওখানে এফ ওয়ানের মান ধরেছিলাম 260 আর এফ টু এর মান ধরেছিলাম 210, এটা ধরে, এবং এখানে থিটা ওয়ানের মান কত 25 ডিগ্রি, এটা ধরে আমি ম্যাথ প্রবলেমটা সলভ করেছিলাম, কত জানো এই 33 পয়েন্ট এরকম একটা সামথিং আসছিল। তো ওইভাবেই হচ্ছে স্ট্যান্ডার্ড নিয়ম। আর বাকি তোমার ঘতে থিটা ওয়ান ইকুয়াল টু থিটা টু, মানে থিটা ওয়ান আর থিটা টু হচ্ছে 25 ডিগ্রি। ঠিক আছে, তো এইভাবে করে তোমার ম্যাথ প্রবলেম সলভ তো করতে হবে, তোমার কোশ্চেনে তো ভুল, এখন ভুল দেখালে তো স্যার মার্ক দেবে না। আরো ভুল ছিল, ওই যে একটা ম্যাথ ছিল আদর্শ গ্যাসের, ওখানে ওই যে অনুর্বেশ ওটা দেওয়া ছিল না, তো ওইটাকে আমরা অনুর্বেশ যেহেতু দেওয়া ছিল না, আমরা স্ট্যান্ডার্ড সিগমার যে মানটা জানি ওটা ধরে ক্যালকুলেশন করতে হবে। যারা করছে ধরো তারা তো ফুল মার্কস পাবি, আর যারা করতে পারে নাই তাদেরও মার্কস পার্শিয়াল দিবে, কারণ হচ্ছে কোশ্চেনে এরর ছিল। তো সরি এটা দেখানোর জন্য, সবার কনফিউশন ছিল এখানে দেখাইলাম। যাক আমরা হচ্ছে এমসিকিউতে ব্যাক করি। আচ্ছা, এখানে 1 নম্বর আর 2 নম্বর গেল, এবার হচ্ছে একটু ফাস্ট দেখাই যেহেতু টাইম কম। 3 নম্বরে দেখো কি বলছে, সাম্যাবস্থান থেকে একটি সরল দোলন গতি সম্পন্ন কণার কি পরিমাণ সরণ হলে এর স্থিতি শক্তি ও গতি শক্তি সমান হবে। আমার সিকিউর ক্লাসটা যদি দেখে থাকো, ওখানে আমি দেখো একটা শর্টকাট লিখেছি যে এক্স ইকুয়াল টু a ডিভাইডেড বাই √2। দেখো যে বিভব শক্তি আর গতি শক্তি মানে যদি সমান হয় তাহলে এটা হচ্ছে কন্ডিশন, সেইটা একদম ডিরেক্ট দিয়ে দিছে। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট। তো এখানে দেখো একটু ইলাবোরেট করে করা আছে, তারপর শর্টকাট ট্রিক্স যেটা দেওয়া আছে n গুণ হয়, তাইলে x ইকুয়াল টু a/√2। তারপর হচ্ছে ট্রয় কি, ট্রয় মানে হচ্ছে এখানে দেওয়া আছে যে মেজর ট্রয়েড বা ট্রয় সূত্র 3টি সুরকে বোঝায়, এটা কম্পাঙ্কের অধ্যায়, 3টি সুরকে বোঝায়, তাদের কম্পাঙ্কের অনুপাত হচ্ছে 4, 5, 6 হয়। এটা অপশন টেস্ট করা যায়, ধরো 48 ইন্টু অনুপাত 60 অনুপাত 72কে তুমি যদি হচ্ছে 12 দ্বারা ভাগ করো তাইলে অনুপাত হয় 42। এটাই হচ্ছে ট্রয়ের মেইন কাহিনী। আমরা পরে যাই নেক্সটে 5 নাম্বার। 5 নাম্বার দেখো বলছে বাতাসের আর্দ্রতা বেশি হলে বাষ্পায়ন ধীরে হয়, হাইগ্রোমিটার তাপমাত্রা পার্থক্য আদর্শ গ্যাসের, তারপর হচ্ছে শিশিরাঙ্ক বেশি হয়। তো বাতাসের আর্দ্রতা যদি বেশি থাকে তাহলে বাতাসে কি করে, কম জলীয় বাষ্প গ্রহণ করতে পারে, তখন বাষ্পায়ন কি হয়, ধীরে হয়। তাহলে এক সঠিক। আর্দ্রতা বেশি হলে হাইগ্রোমিটারের সিক্ত ও শুষ্ক বাল্বের তাপমাত্রা পার্থক্য কম হয়, এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল হবে। তারপর আর্দ্রতা বেশি মানে জলীয় বাষ্প বেশি,
সবাই জানি, তাই এটি ঘনীভূত হতে কম তাপমাত্রা কমানোর প্রয়োজন হয়, অর্থাৎ ওই তাপমাত্রার কাছাকাছি শিশিরাঙ্কও থাকে, তখন শিশিরাঙ্ক বেশি হয়। তাহলে সঠিক হচ্ছে উত্তর খ, 1 আর 3। পরে বলছে যে পানির সংকট তাপমাত্রা নিচের কোনটি? এটা কমন একদম, 646। ব্যাখ্যা আছে পানির সংকট তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার বল, এটা হচ্ছে 374°C। কেলভিনে নিলে আমাদের 273 যোগ করতে হবে। এই তাপমাত্রা পরে পানিকে শুধু চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় না। পরেরটায় যাই আমরা। এখানে উদ্দীপকটা আমি কোশ্চেনটা হচ্ছে টাইপ করেছি, তো দেখো ওখানে হয়তো বা চিত্রগুলো উঠে নাই। 4টি বিট উৎপন্ন হয়, বি বাহুতে মোম লাগাইছে, এ ও বি কে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে আবার 6টি বিট উৎপন্ন হয়, এর কম্পাঙ্ক দেওয়া আছে 100 হার্টজ। তাহলে বলছে মোম লাগানোর পূর্বে বি এর কম্পাঙ্ক কত ছিল? অনেকে ভাবতেছে এই কোশ্চেনটা ভুল, এটা আর কি ভুল না, তুমি যদি সঠিকভাবে ক্যালকুলেশন করো তাহলে হবে। দেখো এফ এ এর মান কত? 100 হার্টজ। তাহলে প্রাথমিক বিট কয়টি? 4টি। তারপর হচ্ছে বি এর কম্পাঙ্ক হবে 100+8 মানে হচ্ছে 108 হার্স, এখান থেকে মাইনাস করতে হবে 8, 92 হার্স। বি এর ভর বাড়ে, ফলে কম্পাঙ্কে কমে যায়। যদি এফ বি শুরুতে মানে 108 হার্স হতো, তাহলে মোম লাগানোর পরে তখন 106 হার্স হলে নতুন বিট হয় 100 - 106, 6টি। মানে সব ব্যাখ্যা দেওয়া আছে, তুমি জাস্ট পড়ে পড়ে অ্যান্সার মিলাবা। কিন্তু এফ বি শুরুতে যদি 92 হার্স হতো, তা লাগানোর পর 90 হার্স হলে নতুন বিট হলো, আবার মাইনাস করতে হবে, তখন কয়টি? 10টি। তাইলে শর্ত কিন্তু মেলে না, মানে অপশন টেস্ট আর কি। সুতরাং মোম লাগানোর পূর্বে বি এর প্রকৃত কম্পাঙ্ক ছিল 108, আর এটাই ফাইনাল অ্যান্সার। 8 নম্বরে যাই। 8 নম্বর বলছে বি বাহুতে মোম লাগানো এ ও বি কম্পাঙ্কের কত অনুপাত? দেখো এখানে কম্পাঙ্কের অনুপাত আমরা বের করছি, এফ এস টু বিফি, এটা কত? 50:3। তাইলে সেটা কত নম্বরে আছে? গ নম্বরে আছে। 9 নম্বরে আছে তরঙ্গের একটা এ সাইন ওমেগা টি মাইনাস π/2, এটা তো দশা পার্থক্য ওমেগা ইন্টু টি। লেখচিত্রটি কোন লেখচিত্রটি সঠিক? তো লেখচিত্রটা হচ্ছে উঠাইতে পারি নাই। তুমি দেখো ঘ নাম্বার, যে গ্রাফটি ওয়াই অক্ষের ঋণাত্মক দিক থেকে শুরু হয়েছে সেটা অ্যান্সার হবে। ব্যাখ্যা সমীকরণে টি ইকুয়াল টু যদি 0 বসাও, তাইলে আমরা পাবো ওয়াই ইকুয়াল টু এ সাইন মাইনাস π/2, অর্থাৎ মাইনাস এ হবে। অর্থাৎ যখন সময় শূন্য তখন তরঙ্গের সরণ ঋণাত্মক দিকে হচ্ছে সর্বোচ্চ হয়। তারপর ঘ নাম্বার অপশনে ওয়াই অক্ষের মাইনাস এ অবস্থান থেকে শুরু হয়, উপরের দিকে উঠছে, সুতরাং এর অ্যান্সার হবে ঘ, নয় অ্যান্সার। 10-এ দেখো বলছে কোনটি দূরত্ব আবার একক নয়? এটা হচ্ছে ওহম মিটার। ব্যাখ্যা আছে মেগা পারসেক ও আলোক বয়সের দুটি চতুর্থ বিদ্যায় দূরত্বের একক। অটোমিটার হলো দূরত্বের একটি ক্ষুদ্র 10⁻18 মিটার, কিন্তু ওহম মিটার হলো আপেক্ষিক রোধ। এটা তো আমরা জানি যে চলতরোধের ওহম মিটার হচ্ছে আপেক্ষিক রোধের একক, তোটা হবে না, তাহলে ওহম মিটার অ্যান্সার হবে। সিলিন্ডারের দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, পরিমাপ করা হলো এর আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত? তাহলে আয়তনের সূত্র আমরা সিলিন্ডার ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার এল, আর হচ্ছে নর্মাল ভাবে তো জানি ভি ইজ ইকুয়াল টু 3 পাই আর কিউ। এটা তো সিলিন্ডার বলছে। আয়তন পরিমাপের সর্বোচ্চ ত্রুটি ডেল বি বাই ভি ইন্টু 100, তারপর 20 ডেল আর বাই আর প্লাস ডেল এল বাই এল শর্টে করার জন্য, তারপর ডেল আর বাই আর সব মান দেওয়া আছে, ফাইনালি ক্যালকুলেশন করলে 4.5%। তাইলে 4.5% আছে হচ্ছে খতে। পরেরটায় যাই, 12 নম্বর, পি এর উলম্ব উপাংশ আণবিক উপাংশ অনুপাত কত? চিত্রটা উঠাইতে পারি নাই, চিত্রটা দেখে এটা অ্যান্সার হবে tan থিটা। ব্যাখ্যা দেওয়া আছে, আমরা জানি ভেক্টরের উলম্ব উপাংশ হচ্ছে পি সাইন থিটা, আণবিক উপাংশ পি কস থিটা, তাহলে দুটো অনুপাত করলে হয় tan থিটা। এটা তো নর্মালি সবাই জানো যে এটা যদি থিটা হয় তাহলে এটা কত হবে? পি কস থিটা, আর উলম্ব অংশটা কি হবে? পি সাইন থিটা। এরপর হচ্ছে ভাগ করে করছে পি সাইন থিটা। তারপর এ ও বি সমতলী ভেক্টর হলে এ প্লাস বি মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এটা হচ্ছে 0 থেকে 180 ডিগ্রি হবে। ব্যাখ্যা আছে যে ভেক্টরদের মান ও তাদের মধ্যবর্তী কোণের উপর ভিত্তি করে লব্ধিদের মান কোণ যে কোনো নিতে পারে, তবে দুটি ভেক্টরের মধ্যে কোনো জ্যামিতিকভাবেই কখনো 180 ডিগ্রির বেশি হতে পারে না, সবসময় ক্ষুদ্রতর কোণটি হিসাব করা হয়, তাই সীমানা হবে 0 থেকে 180 ডিগ্রি। নেক্সটে যাই, যদি আমরা বাস দুটি কণা 12, 20, 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে বিন্দুকে অতিক্রম করলে 4 সেকেন্ড পর এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? গতিবিদ্যার ম্যাথ তো এস অন এস ইকুয়াল টু ভিটি, ওখান থেকে দুইটা এস টু বের করতে হবে। তারপর সূত্র অনুযায়ী ডি ইজ ইকুয়াল টু এস অন স্কয়ার প্লাস এস টু স্কয়ার মাইনাস 2 এস অন এস টু কজ 120। তো ফাইনালি অ্যান্সার আসে 112 মিটার। তাহলে এটার অ্যান্সার হবে 112 মিটার। 15 নম্বর, সর্বোচ্চতে প্রাসের বেগ আনুভূমিক, ত্বরণ শূন্য নয়, গতিশক্তি শূন্য নয়। এখানে 1 আর 2 সত্য হবে, গতিশক্তি তো কখনো শূন্য হতে পারে না। দেখো সর্বোচ্চতায় প্রাসের বেগের উলম্ব উপাংশ শূন্য হয়,
জানি, যেমন অনুভূমিক বরাবর থাকে এক্স ইকুয়াল টু বি নট কস থিটা, ওয়াই অক্ষ বরাবর তো থাকে তোমার সাইন থিটা, কিন্তু ওটা তো উল্লম্ব অংশ 0 হয়ে থাকে আণবিকভাবে নিক্ষেপ করলে। বি কস থিটা অবশিষ্ট থাকে, এই সময় অভিকর্ষ স্থান যে কাজ করতে থাকে তখন তো অনেক শূন্য না, কারণ অভিকর্ষ স্থান তো একটা সবসময় নিচের দিকে কাজ করি, যেহেতু আণবিক বেগ থাকে তাই গতিশক্তি শূন্য হয় না, সুতরাং অ্যান্সার হচ্ছে ক। 16 নম্বরে বলছে কি যে আণবিকভাবে নিক্ষেপিত গতিপথের সমীকরণ, কমন একদম, অপশন উঠাইতে পারি নাই, দেখো ব্যাখ্যা দেওয়া আছে এখানে। কোনটি জড়তার ভ্রামক? কৌণিক ভরবেগ, সবাই পারছে আশা করি। রৈখিক ভরবেগ ও ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্বের ভেক্টর গুণফলকে কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম বলা হয়, জড়তার ভ্রামক মোমেন্টাম বলা হয়। আর বৃত্তাকার পথে ঘূর্ণনরত কৌণিক ভরবেগ ও রৈখিক ভরবেগের এটা হচ্ছে 90 ডিগ্রি। ব্যাখ্যা দেওয়া আছে, লম্ব বরাবর ক্রিয়া করে, অন্যদিকে রৈখিক বেগ বৃত্তাকার পথে স্পর্শক বরাবর ঘূর্ণিত তলে ক্রিয়া করে, তাই এদের মধ্যবর্তী কোণ হয় কত? 90 ডিগ্রি হয়। 17-18 মেবি উঠে নাই। আচ্ছা 19 দেখো, উদ্দীপকে এই 16 মিটার দেওয়া আছে, 25 মিটার দেওয়া আছে, ব্যাংকিং কোণ দেওয়া আছে, আমরা কি জানি tan থিটা ইকুয়াল টু বি স্কয়ার বাই আর জি, নিউটনের বলবিদ্যার। তারপর কত বাইরের পার্শ্ব অপেক্ষা মানে ভিতরের পার্শ্ব অপেক্ষা বাইরের পার্শ্ব কত এই হবে, জানতে চাইছি কিসের মান? এইচ এর মান। আর এক্স তো হচ্ছে তোমার এই আনুভূমিক যেটা, আনুভূমিক যেটা এটা, আমরা তো এই ভিতরের অপেক্ষা মানে হচ্ছে এইচ এর মান চাইছে। এটার অ্যান্সার কত হবে ক্যালকুলেশন করার পর? 0.209 গেল। 19। 20 নম্বর কি বলছে, উভয় মোড়ে রাস্তার বাঁকে গাড়ির ব্যাসার্ধ গাড়ির সর্বোচ্চ বেগের অনুপাত কত হবে? সর্বোচ্চ কি ভি ম্যাক্স ইকুয়াল টু রুট ওভার আর জি ট্যান থিটা। এটা তো একটা শর্টকাট ছিল, তুমি এটা দিয়ে চাইলে এক লাইনে বের করতে পারবো। এটার সাথে সমানুপাতিক সম্পর্ক রুট আর, ক্যালকুলেশন করে 4:5 আসে, তাহলে উত্তর হবে ক। দেখো 21 নম্বরে কি বলছে যে মেবি লেখচিত্র দেওয়া ছিল, তো এটা দেখো আমার এখানে ব্যাখ্যা দেওয়া আছে, এটা কি পরাবৃত্ত হবে। আমরা একটা সমীকরণ ই ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, এটা কি ভরবেগ আর গতিশক্তির সাথে সম্পর্ক ভর দেওয়া থাকলে। তবে এখান থেকে একটু ক্যালকুলেশন করে ঘুরাতে হবে। আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4s এক্স, এটা তো পরাবৃত্ত, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটা তো একটা পরাবৃত্তের সমীকরণ, অধিবৃত্ত হলে না হলে এটা মাইনাস আসতো, মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার হইতো। উপবৃত্ত, তারপর হচ্ছে এটা তো পরাবৃত্ত, পরাবৃত্তের গ্রাফ তোমার হচ্ছে ওখানে দেওয়া আছে, দেখো পরাবৃত্তটি এই রকমের হয়, ধরো এইভাবে হইতে পারে ডিপেন্ড করে যে তোমার হাত কোন মানে কখন প্লাস হবে কখন মাইনাস হবে, এভাবে হইতে পারে। তো 22 নম্বর বলছে একটি যন্ত্রের কর্মদক্ষতা যন্ত্রে প্রদত্ত শক্তির গুণফল নিচের কোনটি নির্দেশ করে? অবশ্যই কৃতকাজ নির্দেশ করে, সঠিক উত্তর গ। 23 নম্বরে বলছে যে 33 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে মুক্তভাবে পড়তে দিলে কত উচ্চতায় বস্তুর গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে? এই গতিশক্তি বিভব থেকে আজকে অনেক ম্যাথ আসছে, সিকিউ থেকে শুরু করে এমসিকিউ। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, তুমি চাইলে একটা শর্টকাট আছে, এটা শর্টকাট এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, আমরা সবাই জানি এইচ ইজ ইকুয়াল টু বড় হাতের এইচ ডিভাইড বাই এন প্লাস ওয়ান। এন হলে কি গতিশক্তি স্থির শক্তি যত গুণ হবে, তাহলে গতিশক্তি স্থির শক্তি হাফ গুণ হয়, তখন এইচ এর মান তুমি চাইলে ইজিলি বের করতে পারো বসে। ফাইনাল আনসার কত? 22 মিটার। 24 নম্বর বলছে মহাকর্ষ বিভাগটাকে স্কেলার, মহাকর্ষ বিভাগ তো এটা ভেক্টর রাশি হওয়ার কথা, এখানে তো মহাকর্ষ বিভাগটা স্কেলার রাশি, আচ্ছা হ্যাঁ এটা একটা স্কেলার রাশি। তারপর এর মান ক্ষেত্রের বাইরে সর্বোচ্চ, এর মাত্রা এম ইনভার্স, এটা তো কেমন যেন লাগতেছে, তাইলে এটা হবে না। মহাকর্ষ বিভাগের মান সর্বদা ঋণাত্মক এবং অসীমে ক্ষেত্রের বাইরে সর্বোচ্চ বা শূন্য হয়। বিভবের মাত্রা সমীকরণ হচ্ছে এই যে এল স্কয়ার টি ইনভার্স টু, এইটা, এটা কিন্তু হবে না, এটা হবে, তাহলে এটা 24-এর আনসার হচ্ছে ক। 25-এ যাই যে কৃত্রিম উপগ্রহের আবর্তন কাল নির্ণয়ের সূত্র, কমন মুখস্থ যারা করছিল তারা পারছো। তারপরে এখানে বের করা যায় যে উপগ্রহের আবর্তনকালের সূত্রটি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার আর প্লাস এইচ কিউব ডিভাইড বাই জিএম। আবার আমরা জানি জি ইজ ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার, তারপর টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার। ওখানে মান টান বসাইয়া তারপর ফাইনালি এই কোশ্চেনটা আসে। আর হয়তোবা একটা দুটো এমসিকিউ মিসিং গেছে, হয়তোবা যাইতে পারে, তো ওগুলো যদি তোমাদের সমস্যা থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে জানাও, আমি সলভ করে দেবো। তো এটাগুলো দেখো।
এই সিকিউর সলভ এটা দিয়ে দিলাম। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।